শোনেন চৌধুরী সাহেব, সম্পর্ক করার ইচ্ছা থাকলে দূরত্ব কোনো সমস্যাই না। আপনার নাতির সাথে আমার মেয়ে ফুলের সম্পর্ক যখন কবুল করছেন, আপনি কালই আলতাফ রে আর তার ছেলেরে পাঠায় দেন। আমার মেয়ে ফুলকে দেখে যাক, যদি আপনার নাতি ফুলকে পছন্দ করে তাইলে সামনের মাসে এই মাদুর বাড়িতে সানাই বাজবে। আমার মেয়েরে আপনার নাতির হাতে তুলে দেব। ফুল দাঁড়া, এত দেরি করে কোন জায়গার থেকে আসলি? ইয়ে মানে বাবা, নয় না, আজকের পর থেকে তোর ঘর ছাইরে বাইরে কলেজে যাবারও প্রয়োজন নাই। কিন্তু কেন বাবা? মাতবর বাড়ির মেয়েরা বিয়ের বয়স হইলে চাকর বাকরদের বাড়ি ঘুরে বেড়ায় না। কত দেরি হয়ে গেছে। বসো সমেশ মিয়া। পরনের কাপড়টা আমার দিবি? কি কোন আফামনি, আমার কাপড় আপনি পরবেন? হ পরুম, শুধু আইজ রাইতের লাইগা তোর কাপড়টা আমি পরুম আর আমার কাপড়টা তুই পরে ঘরে বসে থাকবি। আচ্ছা ঠিক আছে। আগামী মাসে আমার পোলা চাকরিতে জয়েন করবে, বেতন পেলেই আপনার টাকা সব সুদে আসলে পরিশোধ করে। এই কথা তো তুমি অনেকদিন ধরেই কইতেছো। এই কেটা যায়? আমি পরি বানু। কই যাস? ভাইজানের কাছে। ভাইজান খবর পাঠাইছে, দেখা কইরাই আমি ফিরে আমুনে। তাড়াতাড়ি আসিস। আচ্ছা। তোর আপারে কইছিস? হ্যাঁ। আচ্ছা। বুঝলে সমেশ মিয়া, খুব ভালো মেয়ে, বাইরে পুরুষের সামনে ঘুমটা ছাড়া আসে না। তুই এই সাথে আগের থেকেই বুঝি গরিবের বউ হওয়ার অভ্যাস করতেছস? জি না, বাবা বাড়িতে পাহারা বসাইছে, বাড়ির থেকে বাইর হওয়া একদম বন্ধ। কেন, কোনো কিছু টের পাইছে? তা তো জানি না, কিন্তু দুপুরে বাবা কার সাথে যেন আমার বিয়ে নিয়ে কথা কইতেছিল। কি? হ, কাল নাকি পাত্র আমার দেখতে আইব, যদি পছন্দ করে ফেলায় তাহলে এই মাসের মধ্যেই আমার বিয়া। ভালোই তো, বড়লোক স্বামীর ঘরে খুব আনন্দিত থাকবি। হ, যারে ভালোবাসলাম তার বাড়ির সামনে দিয়া বরের সাজানো গাড়িতে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাইব, এ তো বড় আনন্দের কথা। বাবা, কিরে আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি? আর তোর হাসি দেখলে আমার অন্তরটা জুড়ায় যায়। সত্যি কইতাছস? সত্য, একদম চন্দ্র সূর্যের লাহান সত্য। নয়ন, এখন ক আমি কি করুম? পাত্রপক্ষ যদি আমার দেখতে আসে? না, আমি থাকতে অন্য কারোর সাথে তোর বিয়ে হইতে দিব না। যারা তোরে দেখতে আইব তারা তো বাড়ি পর্যন্ত পৌঁছাইতেই পারবো না। কি করবি? কি করুম? কি কইতেছেন চৌধুরী সাহেব? আপনার ছেলে আর নাতি সকালে রওনা দিছে, কিন্তু এখনো তো আমার বাড়ি পৌঁছায় নাই। হ্যাঁ, মোবাইল ফোনও পাইতেছেন না?
ঠিক আছে, আমার বাড়িতে পৌঁছানো মাত্রই আপনারা আমি ফোন দিয়ে জানাবানে। হুজুর, ব্যাপারটা ভালো ঠেকতেছে না। চৌধুরীর ছেলে আর নাতি এখনো পৌঁছলে না কেন? আমি কিন্তু গভীর ষড়যন্ত্রের গন্ধ পাইতে আছি। ষড়যন্ত্র? কিসের ষড়যন্ত্র? আমি শিওর নয়ন এর লগে জড়িত। চৌধুরীর পোলা আর নাতিরে ওই হাওয়া করছে। যা, চারটি খুঁজে দেখ। আমি জানবার চাই চৌধুরীর ছেলে আর নাতি কোথায়। জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম, আমি যাইতে আছি। বড় করিয়া তো কইয়া আইলাম, জঙ্গল ফাটা ফাটা করিয়া এলাম। এলা মানুষ কোথায় খুঁজি? গেলে কোথায়? এখন যে কি করি? পানি এলে কোন দিয়া কি ইয়াতে মুদ্দে ওরে বাবা রে, ইয়াতে বলাই দেই। আরে এই দেই আমাকে হবু জমাই রে বাইন্দে রাখছে। খানা আইতেছে আমি। এই আমনে এই অবস্থা কেডা করছে? ওর নাম নয়ন। কি এক্ষুনি মাতবর সাহেবের কাছে চলেন, আজ ওরে জেলের ভাত খাওয়ামু। না রে কাকু, এই বিয়ে হবে না। এই ছেলে তো বিয়ে করবি না, আর ওর বাপে ওই বিয়ে করবে না। আরে খানা দিয়ে কির মধ্যে বললাম। হুজুর, হুজুর, চৌধুরী পোলা নাতির আমি খোঁজ পাইছি। দাঁড়া ফরমানের বাচ্চা, তোরও দেখাইতেছি। চৌধুরীর পোলার নাতির খোঁজ পাইছি। কোথায় খোঁজ পাইছিস তুই? জঙ্গলের ভিতরে বাইন্দে থইছে। কার এত বড় সাহস? এরা সেই বেয়াদব। ওই পোলার নাম ওই লগিয়া ফরমান, আমি তোকে প্রশ্ন করছি, উত্তর দে। নাম কি ওই বদমাইশের? ওই পোলার নাম ওই লগিয়া আমি আবার তুই মির্গির বেড়ামের মতো করিস। হ্যাঁ, আমি ফাইজলামি পছন্দ করি না। ওই ছেলের নাম ক। ওই পোলা চাচা, কোন চাচা? তার নাম কোন? আমি নাম জানবার চাইতেছি। কবি ফরিদ, এদিকে আয়। ওরে ধরে হাসপাতালে নিয়ে যা। তোর সাহস তো কম না, ফরমান আলী রে একবারে সাইজ করে দিছস। আরে হ, তুই জানিস না ফরমান বেটা অনেক বড় বদমাশ, সবসময় শুধু প্যাস লাগাইতে থাকে, তাই অনেক কারেন্টের শর্ট লাগাইতেছে। খুব ভালো করছস, বেশি কথা কইলেও তোর মাথায় বুদ্ধি আছে। কিন্তু আমার যে ভয় হইতেছে নয়ন, বাবা এখনো তো নাম জানতে পারেনি। তাই হাসপাতাল থেকে ওই ফরমান যদি সুস্থ হইয়া বাবারে সব জানায় দেয়, সেই চিন্তা তুই আমার উপর ছাইড়া দে। ফরমান বেটা যাতে মাতবর সাহেবের সাথে যোগাযোগ করতে না পারে সেই দায় দায়িত্ব। নয়ন ভাই তো ঠিকই বলেছে, আসলেই তো শালার চরিত্র খারাপ। এখন তার ওষুধ একটাই। এই কি এইভাবে হাঁপাতেছিস কেন? আর এত দেরি করলি যে? হাসপাতালে ফরমান আলীর ব্যবস্থা করে দিয়ে এলাম। আমি কিন্তু সত্যি খুব ভয় পাইতেছিলাম, যদি বাবা আমাকে ঘটনা যায় না ফেলাইতো তখন কি হইতো? আমার উপর তোর বিশ্বাস নাই? তোর লেগে আমি সব করতে পারি। আমি জানি নয়ন, আর তাই তো তোর জীবনের সাথে আমি আমার জীবনে একসাথে গাইতে রাখছি। তোর প্রেমের ছেলে আমি নিজের বন্দি করছি। আমার এই বুকে কান পাইতে শোন, এই বুকে শুধু তোর লেগে ভালোবাসা ছাড়া আর কিছুই নাই। আরাম চাঁদা নেমো খারাম, যে পাতে খাবার খায় সেই পাতে ফুটা করিস। তোর কত বড় সাহস
আমার বাড়ির চাকর হইয়া আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিস? ইন্দুরের সাও ইজ্জতের বেড়া কাটতে আইছিলা, এইবার বসবা খেলাটা। না বাবা, ওর কোনো দোষ নেই। আমি নয়নরে ভালোবাসি। চাকরের জন্ম খালি আমাগো মতো লোকের সেবা করার জন্য, পায়ের জুতা পরিষ্কার করার জন্য, ভালোবাসার জন্য না। চলে আয় বলছি। না বাবা না, নয়নরে ছেড়ে আমি যাবো না। পারবা? এ হুজুর, ওরে নিয়ে যা। এইটা চাইছিলাম। এদিকে আও, এদিকে আও, তুমি এদিকে আও। তাই নিয়ে যাইবে। খবরদার! আমার মেয়ের নাম ধরে ডাকলে তোরে আমি জিন্দা কবর দেব। মাতবর সাহেব, আপনি ফুল রে এখান থেকে নিয়ে যেতে পারবেন, কিন্তু আমার মন থেকে ফুলের ভালোবাসা কোনোদিনই মুছে ফেলতে পারবেন না। দাঁড়ান! তোর মুখে ফুলের ভালোবাসার কথা শোনার আগে আমি তোর জবান বন্ধ করে দিতে পারতাম, কিন্তু তোর বাপ আমার জীবন রক্ষা করছে বলে এখনো তোরে আমি জানে বাঁচায় রাখছি। তোরে আমি শেষবারের মতো সাবধান করে দিতেছি, ভবিষ্যতে আর কোনোদিন ফুলের সাথে মেশার চেষ্টা করবি না। তাহলে আমার সে খারাপ তোর জন্য আর কেউ হবে না। কথাটা মনে রাখিস। চল, তোমার তাড়াতাড়ি চল। তালা মারিয়ে তো কি কইতেছেন মাতবর সাহেব? আমার নয়ন? হ্যাঁ, তোমার নয়ন। গোলামের বাচ্চা গোলাম, পায়ের জুতা মাথার তাজ হইতে চায়, মাতবর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখে। না না মাতবর সাহেব, আপনি নিশ্চয় ভুল শুনছেন। আমার নয়ন এমন কাজ করতে পারে না। ও তাই নাকি? তোমার পোলা দুধে দোয়া তুলসী পাতা, তাইলে বনে বাজারে পুকুর ঘাটে জঙ্গলে মাতবর সাহেবের মাইয়ারে নিয়া কি পুঁতি পাড়ায়? এই চুপ থাক। শোনো নয়নের মা, নয়ন যে অন্যায় করছে তার শাস্তি স্বরূপ নয়নকে আমি জ্যান্ত কবর দেওয়ার পারতাম, কিন্তু নয়নের বাপ আমার জীবন বাঁচাইছিল বলেই তোমার ছেলের জীবন ভিক্ষে দিলাম। কিন্তু এখন থেকে তোমরা আর এই গ্রামে থাকতে পারবা না, আশেপাশে গ্রামেও না। এটা কি কোন মাতবর সাহেব? এমন শাস্তি আপনি আম করে দিয়েন না। এই বাড়িতে আমি যখন প্রথম বউ হয়ে আইছি তখন নয়নের বাপের আমি কথা দিচ্ছিলাম, বউ হয়ে এই বাড়িতে আইছি, লাশ হয়ে এই বাড়ি থেকে বাইরে হব। আপনি আমার স্বামীর বিটা ছাড়া করেন না। না, এখন আমি আর তোমার কোনো কথাই শুনবো না। আমার কথা যদি তোমরা না শোনো তাহলে আমার লোক দিয়া তোমাকে ঘাড় ধরে এই গ্রাম ছাড়া করাবো। কথাটা মনে রেখো। কাল সকালে তোমার পোলারে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবা। না, আমার জীবন থাকতে এই ভিটা বাড়ি ঠিকা আমাকে কেউ বাইর করতে পারবো না। কি তুই মাতবরের চোখের দিক তাকাইয়ে কথা কইতে আসস? হক কইছি। জুলুম আর অত্যাচার যখন গরিবের অস্তিত্বের উপরে হাত দেয় তখন নিজের অধিকার রক্ষার জন্য শুধু প্রতিবাদ না, প্রয়োজনে হাতে হাতিয়ারও তুলে নিতে হয়। নয়ন, তুই আমার স্নেহ মায়া দেখছিস, আমার রাগ দেখিস নাই, কিন্তু এখন দেখবি। এই ওরে মাইরে গ্রাম থেকে বাইর করে দে। ঠিক আছে, তোরে আমি দেখে নেব। গালে আটকেন। বাড়ি একটা খাইছি, চল যাই। লন দেই। নয়ন, তুই কিছু ভাবিস না মা,
মাতবর আমাকে কিছুই করতে পারবো না। এইটা আমার বাপ দাদার ভিটা। মাতবরের কোনো ক্ষমতা নাই আমাকে ভিটা ছাড়া করে। কিন্তু নয়ন, তুই জানোস না, ছোটবেলায় তোর কঠিন অসুখ হয়েছিল। ডাক্তার কবিরাজ দেখাইতে গিয়া তোর বাবা আমাকে ওই ভিটা বাড়ি রহমত মেয়ের কাছে বন্ধক রাখছিল। সুদে আসলে অনেক টাকা হয়েছে। মা, তুই ভাবিস না মা, আমি যেমনে পারি বাবার এই ঋণ আমি শোধ করে দিব। আমি নয়নকে গ্রাম ছাড়া করতে না পারলে আমার মনের আগুন নেবে না। আমারে এত বড় বেইজ্জতি। হুজুর, বেইজ্জতি কি মুই কম হইছে? কাসাগি ঠেলা বাস দিয়া মোর গালটা বসে একটা বাড়ি মারছে। দেন ডিমের নান ভুলিয়া রয়েছে। ওরে একটা গেরা কলের মধ্যে হলাই তুইবে। একটা বুদ্ধি বের কর। ধরেন না, ফোড়া মানে ফোড়া। হুজুর, হুজুর, বুদ্ধি একটা পাইছি। আপনার মনে নাই আপনি কইছিলেন নয়ন গো ভিটা বাড়ির দলিল মন্ডল মেয়ার কাছে বন্ধক আছে। নয়নের কামাই টাকা দিয়া ছুটাইতে চাইছিলে। ছুটানের আগে বেশি টাকা দিয়া মন্ডলের কাজ দিয়া জমির দলিলটা আপনি কিনিয়া ফালান। এর পর ভিটা বাড়ি এমনিতেই সার দিয়া লুঙ্গি কাঁচা দিয়া বাইজা যাইবে। তোর এত কেসা বুদ্ধি আসে কোন দোকান থেকে? গালাই জ্বালাইছে। যত টাকা লাগে রহমত মন্ডলের কাছে দলিলটা কিনে নিয়ে আয়। ফরমান আলী, টাকাই আসল কথা। 5,000 টাকার জন্য নয়নের বাবা জমি বন্ধক দিছিল, কিন্তু নয়ন জমি ছাড়াইতে পারবো বলে তো আমার মনে হইতাছে না। আরে না, মনে হরণের কিছু নাই, জীবনেও ছাড়াইতে পারবে না। আমাকে হুজুরের দয়ার শরীর, আপনি রাজি থাকলে কিছু লাভ দিয়া আইজি দলিলটা নিয়ে যাইতে চাই। তাইলে তো খুবই ভালো হয়, কিন্তু আমার 15,000 টাকা চাই। হে আনায় দিলাম। এইবার তাড়াতাড়ি দলিলটা দেন। মারাই আনছিলাম, তাই দেখেন না। এই না, আসসালামু আলাইকুম। আলাইকুম। তুই একটা কামের কাম করতে। হুজুর, এখন মুই যাই। যাবি? আচ্ছা, এই শোন, আমার বলে টাকা কি সবই লাগছে? না, সব লাগে নাই, কিছু বা পকেটে রাখছি। বা পকেটে? হয়। যা। আসসালামু আলাইকুম। এইবার নয়ন বুঝবে চাইলের থেকে ধান হয় না ধানের থেকে চাইল হয়। এই দলিল দিয়েই নয়নরে আমি বিটা ছাড়া করব। কি আমাকে বন্ধকে দলিল রহমত মিয়ার কাছ থেকে মাতবর কিনে নিছে? নয়নের মা, মাতবর আমাকে কইছে নয়নের বাপ 5,000 টাকার বিনিময়ে তোমাকে ওই ভিটা বাড়ি বন্ধক রাখছিল রহমত মন্ডলের কাছে। এখন রহমত মন্ডল 25,000 টাকার বিনিময়ে সেই দলিল বিক্রি করে দিচ্ছে মাতবরের কাছে। সব বুঝতে পারছি, এইটা মাতবরের একটা চক্রান্ত। নয়নের মা, এখন তোমাকে বাড়িটা সাইডে দিতে হইব। দলিল অনুযায়ী এখন এই বাড়ির মালিক মাতবর সাহেব। এখন তো আর কইতে পার, কাল সূর্য উঠার আগে বাড়ি খালি করে দিয়া চলিয়া যা বা শ্বশুর হইয়া মাতবর সাহেবের হুকুম। নয়নের মা, আমরা তাহলে এখন যাই। লান দেই, লান 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 হাডেন। মা, কি হয়েছে মা? কি হয়েছে? কান্দুস কেন? নয়ন রে, আর বুঝি তোর বাবার এই ভিটা বাড়িটা ধরে রাখতে পারলাম না। কি করতেছিস মা?
মাতবরের লোক আইছিল রহমত মিয়ার কাছ থেকে। তোর বাবার বন্ধুকে দলিল কিনে নিছে মাতবর। অহন ঋণের টাকার লেগা আমার শ্বাস হয়ে গেছে। সময় মতো টাকা দিতে না পারলে গ্রামে সালিশ বসায় এই বাড়ি দখল করে নিব। অসম্ভব, আমি এটা হইতে দেব না, কিছুতেই না। গ্রামের সবাই যখন একই কথা কইব তখন তুই কি করবি বাবা? দাঁড়ামা, এই গলার হার নিয়ে তুই কই যাইতেছস? এই হাতটা মাতবরের কাছে বন্ধক দিয়া আমি তার কাছ থেকে 1 বছরের সময় নেব। না মা, বাবার একমাত্র চিহ্ন এই হার আমি তোরে বন্ধক রাখতে দিব না। প্রয়োজনে দিন মজুরি করুম, মাথার গাম পায়ে ফালায় টাকা রোজগার করে মাতবরের ঋণ শোধ করুম, তবুও তোর এই হার আমি বন্ধক রাখতে দিব না, কিছুতেই না। নন সরে যা, পথ ছাড়। না মা, সরে যা করতেছি। না মা, সরে যা। মা, অসম্ভব, আমার পক্ষে তোমাদের একদিনও সময় দেওয়া সম্ভব না। এই গ্রাম তোমাকে ছাড়তেই হবে। গ্রামে থাকলে তোমার পোলা মাতবরের মাইয়ের লোকে দেখা করবেই। আমি আপনার কথা দিতেছি মাতবর সাহেব, নয়ন আপনার মায়ের কাছে কোনোদিনই আইব না। আমি নয়নকে বোঝাবো। কিন্তু আমার দলিলের টাকার কি হবে? আমার শেষ সম্বল গলার হার রেখা আমার 1 বছরের সময় দেন। 1 বছর পর আপনার সমস্ত টাকা শোধ করে দেব। না, আমি একদিনও সময় দেওয়ার পারবো না। মাতবর সাহেব, আমার একটু দয়া করেন। না, কোনো দয়া নাই। হুজুর, এত করিয়া জন্য অনুরোধ করতে আছে, তো ওনারে ফিরে দেওয়াটা ঠিক হইবে না। কি কইতেছিস? গেলেন আচ্ছা, দাও। আমি তোমারে 1 বছরের সময় দিলাম। অনেক মেহেরবানি আপনার। হরু, কি হইল ঘটনা? হুজুর, নয়নের মায়ে যে হাতটা দিয়ে গেছে, এটা তো আমি আর আমনে দেখছি, আর তোকে দেখে নাই। নয়নের মায়ের শেষ সম্বল হাড্ডাও আমনের কাছে, আর 2টা বাড়ি দলিলটাও আমনের কাছে। অন্যরা 2টা বাড়ি না সাইডে যাইবে কোথায়? আরে, তুই তো আমার সাথে চলতে চলতে মাথার গিলু পাকায় ফেলাইছিস। আমনে যাচ্ছিস, একটু না ভাগলে কেমনে হয়? বাবা নয়ন, মাতবর আমারে 1 বছরের সময় দিছে। মা, আমার কথা তো আর শুনলি না, গলার হারটা দিয়ে এলি, কিছুদিন অপেক্ষা কর, তাইলে সব টের পাবি। বাবা নয়ন, আজ মাতবর আমাকে কইছে রহমত মন্ডলের কাছ থেকে এই বাড়ির দলিল কেনার টাকার জন্য তোমারে নাকি 7 দিন সময় দিছে। কিন্তু তিনি তো আজ আমার মারে 1 বছরের সময় দিছে। হ্যাঁ, তাইলে একটু আগে যে মাতবর সব আমাকে টাইকা কইলেন, কি কইছে? কইছে 7 দিনের মধ্যে যদি তার টাকা না দাও তাইলে তার লাঠিয়াল দিয়া এই বাড়ির দখল করে নিব। শুনছস মা, শুনছস? আমি কইছিলাম না হাতটা নিয়ে যাস না। এখন আল্লাহর দুনিয়াতে এমন মানুষও আছে। আছে মা, আছে। আল্লাহর দুনিয়ায় এমন হারামিও আছে। শোনেন চাচা, যতদিন আমার শরীরে 1 বিন্দু রক্ত আছে ততদিন পর্যন্ত আমি আমার বাপের ভিটা ছাড়ুম না। দেখো বাবা নয়ন, আমি বলি কি, যদি টাকা দিবার না পারো তাইলে ভিটা বাড়িটা ছাইড়া দাও। আমি জানি বাবা, আজ পর্যন্ত ওগো বংশের সাথে ঝগড়া কইরা কেউ পাইরা ওঠে না। মাতবর কইছে 7 দিন পর আমাগো নিয়া তোমাকে বাড়িতে আইব। কি বাবা, তাইলে আমরা এখন আসি, চলেন। মাতবর, এই ভিটা বাড়ি আমি তোর হাতে কোনোদিনই যাইতে দিব না।
ভালো করে জানো আমরা এনে কেন আইছি। এখন তোমার উত্তর আমরা সবাই জানবার চাই। কিন্তু এটা অন্যায়, এটা অবিচার। আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতে আমি আমার বাপের ভিটা কাউরে দখল করে নিতে দিব না। দেখি কার কত শক্তি। দেখেন দেখছেন ওর ব্যবহার। যার 14 পুরুষ আমার বাড়ির গোলাম ছিল, তার এতটা তেজ আমি সহ্য করব না। ওরে বাড়ি ছাড়িয়ে যাইতে গন, নাইলে বাড়ির ভিটে কি করে দখল নিতে হয় তা আমি জানি। মাতবর সাহেব, আপনার সাথে আছে লাঠিয়াল আর আমার সাথে আছে আল্লাহ। আজ এখানে খুনাখুনি হয়ে যাবো। এই 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 নয়ন, আমি তোর মা, আমি তোর আদেশ করতেছি, ফালা দা, ফালা ফালা ফালা। নয়ন, ওনাকে সবার যখন একই কথা, তখন আমগো আর কিছু কর নেই। না মা, তুই এই কথা কইস না। না নয়ন, চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। খোদার দুনিয়া অনেক বড়, নিশ্চয়ই খোদা কোথাও না কোথাও সেই মা বেটার ঠাই করে দেবেন। চল। ঠিক আছে মা, চল চল। খারান, আপনারা যান না। ফুল, তুই এখানে কি চাস? আমি তোমার মাইয়া হইয়া এখানে আসিনি বাবা, আইসি গ্রামের একজন হইয়া। চলে যা কইতেছি। না, যে দলিলের জোরে আপনারা তাকে গ্রাম ছাড়া করতে চান, সেই দলিলকে আপনারা কি পড়ে দেখছেন? হ্যাঁ, না তো, তা তো দেখি নাই। তাইলে কোনো প্রমাণ না দেখা কোন আইনে তাগো আপনার গ্রাম থেকে বাড়ি করে দিতেছেন? মাতবর সাহেব সব সময় এইভাবে দলিল বেচা কেনা করে থাকেন তো, তাই আর দেখা হয় নাই। মাতবর সাহেব, দলিলটা বাইর করে দেখান তো। এক্ষুনি দেখাইতেছি। ফরমান, দলিল বাইর কর। ও আবার কইতে হয়? এই দেখাইতেছি, রাইন যত্ন করে দিয়ে রাখছি। এই দলিলটা তো এই নিয়ে আসলে দলিল কই? এই জন্যই তো আসলে। তাহলে দলিল গেল কোথায়? আমি কেমনে গমু? মাতবর সাহেব, দলিল কোথায়? দলিলটা সবাই দেখান। চুপ করে আছেন কেন? দেখান। পকেটে থুইলাম নাই। মানে দলিলটা তো এইখানেই ছিল। তাইলে কি উড়ে গেছে নাকি? মাতবর সাহেব, আমরা এতদিন জানতাম আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে অন্যের সবকিছু দখল করেন, কিন্তু এখন দেখতেছি আপনি সিটিং আরম্ভ করছেন। এইভাবে যদি আমাকে ডাইকা আর কোনোদিন হয়রানি করেন, তাইলে তার পরিণাম খুব খারাপ হইব। বাবা নয়ন, আমগরে ক্ষমা কইরা দিও। নয়নের মা, আমগরে মাফ কইরা দিয়েন। আপনারা ভিতরে যান। এই আপনারা সবাই চলেন, চলেন। মা, এইটা তুই কি করলি ফুল? তুই বাড়ি ফিরে গেলি তো তোর বাবা তো রাস্তা রাখবো না। আমি সব সইতে পারো মা, কিন্তু তোমার নিয়ে নয়ন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো তা আমি সইতে পারো না। আল্লাহ জানে মাতবর মায়াটার উপর আজ না জানি কি অত্যাচার। বাবা নয়ন, মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ ফিটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে।
ঠিক আছে টিপসুটে ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়ে দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই, চলেন মাদবর সাহেব। সলমা, আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। সলমা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। না, তুই যেতে পারবি না। আয়, আয় করতে দে। আমারে ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা। তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা। আমারে তুই ক্ষমা করে দিস মা। আমারে তুই ক্ষমা করে দিস মা। আমারে ক্ষমা করে দিস। আকবর! আকবর! নয়ন, তুই এখানে কি চাইস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গায়? হয় হয়, আমি তো কোনো হার। চুপ, মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আসো? মাদবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। কি করলেন মাদবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন? এইসব খুন কি আমি করছি নাকি? খুন করছে না। খুন কোথায় আসো? তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা।